আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমতল। সমতল চ্যাপ্টারে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে সমতল কাকে বলছে। এখানে বলছে যদি কোনো সমতলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো দুটো সমতলের সংযোজক সরলরেখাংশ সম্পূর্ণ ওই তলে যদি থাকে অবস্থান করে তাহলে ওই তলকে বলা হচ্ছে সমতল বলা হচ্ছে। তার মানে আমি যদি তোমাদের মোবাইলের এই যে স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছ সেটাকে যদি আমরা তল হিসেবে ধরি, এটা একটা তল হিসেবে ধরি, সেই তলের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর মধ্যে সংযোজক সরলরেখাংশ তাহলে কি হবে, ওই তলের উপর অবস্থান করবে, তখন তাকে তল বলছে। তোমরা এমনিতে জ্যামিতিতে তোমরা শিখেছো, তোমরা ছোটোবেলা থেকে জ্যামিতিতে শিখে আসছো যে তল কাদেরকে বলা হচ্ছে। তাহলে এখানে সেই ব্যাপারটা তোমরা জানলে যে কীভাবে তল কাকে বলছে। এরপর তোমাদের তলের ব্যাপারটা তো তোমরা জানো, সুতরাং সেটা নিয়ে বিশেষ কিছু আলোচনা করার নেই। এবার এখানে আমরা যেটা চলে আসব, এখানে বলবো যে তলের সাধারণ সমীকরণ কি। তলের সাধারণ সমীকরণ এখানে কাকে বলা হচ্ছে। তলের সাধারণ সমীকরণ হচ্ছে, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে এই যে সাধারণ সমীকরণ এটা দেওয়া আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটাকেই বলা হচ্ছে সাধারণ সমীকরণ। এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু প্লাস ডি ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে সাধারণ সমীকরণ। তল বলতে তোমরা অসীম, এখানে যে তলটাকে বোঝাবে এখানে অসীম তলকে বোঝাবে, মানে এখানে সীমা নেই। মানে একটা যদি আমি এরকম একটা চতুর্ভুজাকৃতি অংশ দেখি তাহলে মানে তার বিস্তৃতি এদিকে এদিকে আর এদিকে এদিকে, এই চতুর্দিকে বিস্তৃতি তাদের প্রায় মানে অসীম দূরত্ব পর্যন্ত। মানে যদি বারবার বলি যে এইদিকে চতুর্দিকে যে বিস্তৃতি হবে সেটা হবে ইনফাইনাইট টাইমস পর্যন্ত। তাদের বিস্তৃতি এখানেও ইনফাইনাইট টাইমস, এখানেও ইনফাইনাইট টাইমস, এখানেও ইনফাইনাইট টাইমস, এখানেও ইনফাইনাইট টাইমস, এখানেও ইনফাইনাইট টাইমস। এখানে এই সমতলকেই বোঝাবে, নির্দিষ্ট কোনো অংশকে বোঝাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আর এখানে যে দেওয়া আছে, এখানে যে তলটার সঙ্গে দেখা আছে এই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি, এটাকেই আমরা সমতলের তল হিসেবে ধরছি। এবার ত্রিমাত্রিক তলদেশ হওয়ার জন্য এখানে তিনটে কম্পোনেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এক্স ওয়াই আর জেড কম্পোনেন্ট দেখতে পাবে। কারণ তোমরা ভালো করেই শিখেছো যে একটা তল তিনটে অক্ষ থাকে, এটা এই দিকটা হয় এক্স অক্ষ সর্বদা, এই দিকটা হয় ওয়াই অক্ষ, এই দিকটা হয় জেড অক্ষ। তোমরা সবসময়ই জানো, আমি তোমাদের বলেছিলাম সরলরেখা যখন হয়েছিল, তোমরা পারলে ওই সরলরেখা যে চ্যাপ্টার আছে ওইটাকে তোমরা আরেকবার হলেও ভালো করে ওই চ্যাপ্টারটা আরেকবার করে দেখে নেবে। তাহলে এখানে সাধারণ সমীকরণটা তোমরা শিখলে, প্রথম উপপাদ্য 1 নম্বরে যেটা আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডিকে এখানে তাদের সাধারণ সমীকরণ বলা হচ্ছে। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এবিসি একই সঙ্গে শূন্য নয়, কখনো একসঙ্গে শূন্য হবে না। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বি এর মান কখনো শূন্য হওয়া চলবে না, বি এর মানও একসঙ্গে শূন্য, তিনজন শূন্য হবে না, কোনো না কোনো একটা সংখ্যা নন জিরো হবে, বা তিনটে নন জিরো হতে পারে, এরকম হতে পারে। কিন্তু একসঙ্গে এবিসি শূন্য হয়ে গেলে তাহলে আর তার স্ট্রাকচার বলে কিছু থাকবে না। এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি এর স্ট্রাকচার বলে থাকবে না, শুধু ডি পড়ে থাকবে। ডি তো ধ্রুবক রাশি, ওটা দিয়ে কোনো সমতলকে প্রকাশ করবে না। তাহলে এটা তোমরা জানতে পারলে। এবার তোমরা দেখবে যে সমতল হচ্ছে একটা তল হচ্ছে একটা ভেক্টর রাশি হিসাবে ধরা হবে। তল যদি একটা ভেক্টর রাশি ভাবি, তাই না, তলকে যদি ভেক্টর রাশি ভাবি, তার লম্বাভিমুখী, তার অভিমুখ সর্বদা তলের লম্বাভিমুখী কাজ করবে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে তোমরা একটা জিনিস যেটা শিখলে যে তলের ক্ষেত্রে সেটা লম্বাভিমুখী কাজ করবে। একটা সমতল যদি হয় তার অভিমুখ লম্বাভিমুখী কাজ করবে। এখানে প্রমাণ পড়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো দরকার নেই, এই জিনিসগুলো পড়বে না তোমরা। এই জিনিসগুলো
এই জিনিসগুলো পড়ার দরকার নেই তোমাদের, শুধুমাত্র এই স্টেটমেন্টগুলোই পড়বে। এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা, পরের যে স্টেটমেন্টগুলো পাচ্ছে এইগুলো তোমরা পড়বে। তাহলে তোমাদের আমি এক্ষুনি বললাম যে কোনো একটা সমতলের ক্ষেত্রে তার অভিমুখ কী হবে, লম্বাভিমুখী কাজ করবে। যদি এই সমতলটা তোমরা মোবাইলের স্ক্রিনটাকে যে একটা সমতল ধরো, তাহলে এটা যদি একটা তল হয়, তার মানে লম্বাভিমুখী তার অভিমুখ কাজ করবে। আর এই অভিমুখ কোনগুলো এ বি সি যে দেখতে পাচ্ছ না, এই এ বি সি সেই তার সমতলের লম্বাভিমুখী ওপরের দিক বরাবর কাজ করবে। এবিসিটা তাহলে কি হলো, এই যে অভিমুখ, তাহলে এবিসিটা অ্যাকচুয়ালি কি হলো, এ বি আর সি এগুলো সব হয়ে গেল তাদের অভিমুখ। এবার উপপাদ্য 2-এর মাধ্যমে তোমরা দেখছো যে উপপাদ্য 2-এর মধ্যে দেখতে পাচ্ছি এ বি ও সি এই তিন ধরনের হচ্ছে, এই তিনটে হচ্ছে তার দিক অনুপাত। এ আর বি আর সি হচ্ছে তাদের দিক অনুপাত দেখতে পাচ্ছ। এখানে 2 নম্বর উপপাদ্য থেকে যে শিক্ষণীয় বিষয় আছে, এখানে তোমাদের জানতে হবে কি, কোনো একটা বিন্দুগামী পার্টিকুলার বিন্দুগামী সমতলের সমীকরণ কি করে ধরতে হয়। x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ তাহলে কি হবে, x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ হবে, এটা তোমাদেরকে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে যে সমতলের সমীকরণ, একটা বিন্দু দেওয়া আছে, দিক অনুপাত ধরে নিয়ে সমতল তোমরা নির্ণয় করো, তখন তোমাদেরকে এই সমীকরণটা মনে রাখতে হবে। তাহলে এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। তাহলে আমরা একটা জিনিস, ভাইটাল জিনিস শিখলাম যে সমতলের অভিমুখ সর্বদা সমতল বরাবর উপরের দিকে কাজ করে। যেরকম সরলরেখার ক্ষেত্রে কি হতো, সরলরেখার ক্ষেত্রে তার অভিমুখ, তার যে দিক অনুপাত এ বি সি সরলরেখা বরাবর কাজ করতো, কিন্তু সমতলের ক্ষেত্রে উল্টো হবে। সমতলের ক্ষেত্রে সেটা লম্বাভিমুখী কাজ করবে, এ কমা বি কমা সি, তাই না, এ কমা বি কমা সি। অ্যাকচুয়ালি এবিসিটা তাকে কাকে রিপ্রেজেন্ট করছে, এবিসি রিপ্রেজেন্ট করছে দিক অনুপাতকে। যেরকম সরলরেখার ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে তিনটে অক্ষ থাকতো, তিনটে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটে থাকতো, আর একটা সরলরেখা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড অক্ষ, এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ, জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে এইভাবে আমরা যদি দেখি, তাহলে তিনটে সঙ্গে যে অক্ষ দিক অনুপাত নির্ণয় করছে, দুটো কোণ উৎপন্ন করছে, সেই কোণগুলোর মান কি হয়, কস অফ আলফা, কস আলফা, কস বিটা, কস গামা, এদেরকে কি বলা হতো, একসঙ্গে দিক কোসাইন বলা হতো, একসঙ্গে দিক কোসাইন। এদের অনুপাতটা সবসময় কি করা হয়, একটা অনুপাত বলা হয়, তাই না, অনুপাত বলা হয়, কমা দিয়ে লেখা হয়। তোমরা সাধারণত অনুপাত এইভাবে দেখে এসছো, তোমরা ছোটোবেলা থেকে অনুপাতগুলো সাধারণত A:B:C এইভাবে চিনে এসছো, কিন্তু অ্যাকচুয়ালি তো সমতলের ক্ষেত্রে দিক অনুপাত একটু আলাদা হবে। এটা একটা নোটেশন সিস্টেম, যে কারণে এদেরকে এ কমা বি কমা সি আকারে লেখা হয়, ব্র্যাকেট দেওয়া হয় না, ব্র্যাকেট ফার্স্ট হবে না, কারণ ব্র্যাকেট দিলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট বুঝিয়ে যাচ্ছে, মানে বিন্দু বোঝাবে। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট না দেওয়া হয়, শুধুমাত্র এ কমা বি কমা সি লেখা হয়, তার মানে মনে রাখবে এটা দিক অনুপাত বা দিক কোসাইন যে কোনো একটাকে বোঝাচ্ছে, এটা মনে রাখবে। তাহলে এখানে সমতলের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে সমতলের ক্ষেত্রে দিক অনুপাত হচ্ছে এবিসি বিন্দু, এবিসি আর x1 y1 বিন্দুগামী সমতলের সমীকরণ তাহলে হলো a ইন্টু এক্স মাইনাস x1, b ইন্টু ওয়াই মাইনাস y1, c ইন্টু জেড মাইনাস z1। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। পরের পেজে চলে যাচ্ছি। এবার এখান থেকে যে জিনিসটা পড়তে হবে, যে দুটো সমতল সমান্তরাল হলে, দুটো সমতল ধরে দেওয়া আছে, এগুলো সমান্তরাল বা একই সমতলকে সূচিত করবে। সমান্তরাল হওয়ার শর্ত কি দিয়েছে দেখো, এখান থেকে সমান্তরাল হওয়ার শর্ত, এই যে এখানে এটা এই জিনিসটা পড়তে হবে। দুটো সমতল দেওয়া আছে, এখানে একটা সমতল দেওয়া আছে, আর এখানে একটা সমতল, এখানে একটা সমতল দেওয়া আছে। এই দুটো সমতলের সমান্তরাল বলবো কিভাবে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনুপাতে দিয়েছে a1/a2, b1/b2, c1/c2 সমান d1, এইটাকে সমতল বলা হচ্ছে। এরপর আমরা
দেখি কি আছে। এর পরের অংশে আমরা চলে যাচ্ছি। দেখো এখান থেকে কোনো আর বাকি কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই, ওই সমান্তরালটা পড়লে হয়ে যাবে। এবার উপপাদ্য 3-এ চলে আসো। উপপাদ্য 3 এখানে বলছে যে 3টে বিন্দু থাকলে কিভাবে সেটাকে সমীকরণটা তোমরা বানাবে, বুঝলে তো। 3টে বিন্দু থাকলে সমতল কি করে লিখবে সেটার টেকনিকটা দেখে নিতে হবে। প্রথমে নির্ণায়ক আকারে লেখা হয়। এবার 3টে যদি বিন্দু দেওয়া থাকে, ধরো 3টে বিন্দু আমি দেখছি যে 3টে বিন্দু এখানে দেওয়া আছে কত, x1 y1 z1 x2 y2 z2, এটা 3টে দেওয়া আছে। তাহলে এদের ক্ষেত্রে সমীকরণ কি করে বানাবো সেটার প্রসিডিউরটা কেমন হবে সেটা একটু দেখে নাও। প্রথমে নির্ণায়ক চিহ্ন দেওয়া থাকবে, তার মানে x মাইনাস x1, তাহলে এখানে মাইনাস x1 যে কোনো একটাকে নির্দিষ্ট বিন্দু হিসেবে ধরে নাও, x1 বলে লেখো, মাইনাস y1 y মাইনাস y1। y1টা অ্যাকচুয়ালি কি, একটা নির্দিষ্ট বিন্দুকে বোঝাচ্ছে। x1 y1 মানে হচ্ছে নির্দিষ্ট বিন্দু, আর y বলতে শুধু y বলতে এটাকে চলরাশি বলা হচ্ছে, তাই না, চলরাশি বলা হচ্ছে। z মাইনাস z1 ইকুয়ালস টু 0 করে দেবে, যেহেতু সমতলের সমীকরণ। ইকুয়ালস টু z মাইনাস z1 z মাইনাস z2, ভুল লিখলাম, মাইনাস z1 মাইনাস z1, এগুলো হলো। এবার x ছিল, এখানে লিখবে কি x2, এখানে লিখবে x3, এখানে লিখবে y2, এখানে লিখবে y3, এখানে লিখবে z2, এখানে লিখবে z2, এখানে লিখবে z3। তাহলে বুঝতে পেরেছ। যে যদি নাও বুঝতে পেরে গিয়ে থাকো, এখান থেকে দেখো, এখানে দেখো x মাইনাস x1, তোমরা একটু জিনিসটা যদি সমতলটাকে ভালো করে দেখো, যে x1 মাইনাস x1গুলো একদিকে লিখে নিয়েছে, যে কোনো একটা বিন্দু পার্টিকুলার বিন্দু হিসেবে ধরে নিতে হবে তোমাদেরকে। তাহলে এখানে পার্টিকুলার বিন্দু হিসেবে ধরে নিতে হবে, দিয়ে করতে হবে অঙ্কটা, সমতলের সমীকরণটা ধরে নিতে হবে। এটাও তোমাদের একটা দরকারি খুব জিনিস, মানে সমতলের সমীকরণ কি করে, 3টে বিন্দু দেওয়া থাকলে সমতলের সমীকরণ কিভাবে ধরবে সেটার ব্যাপারে এখানে বলেছে। এখানে 3টে বিন্দু হলেই হয়ে যাচ্ছে। x1 বিন্দুগুলো x1 y1 এই বিন্দুগুলো দেওয়া আছে, আর x2 y2 এগুলো এখানে লিখে দেবে দ্বিতীয় বিন্দু। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে একটা সমতল গঠন করতে গেলে দুটো দিক অনুপাত চাই, তাই না। একটা সরলরেখা গঠনের জন্য কি দরকার পড়তো, সরলরেখা গঠনের জন্য একটা বিন্দু x1 y1 আর z1, x1 y1 z1 ও দিক অনুপাত ABC হলে হয়ে যেত। ABC হলে একটা বিন্দু আর একটা দিক অনুপাত হলে হয়ে যেত। কিন্তু সমতল গঠনের জন্য দুটো দিক অনুপাত দরকার পড়ছে। তোমরা যদি নোটিস করো, এটা একটা দিক অনুপাত, এটা একটা দিক অনুপাত, আর একটা বিন্দু হলে একটা সমতলের সমীকরণ গঠন করা যাচ্ছে। তাহলে এটা একটা জিনিস, তোমাকে যদি সমীকরণটা এইভাবেও লেখা থাকে তাহলে সেটাও সমতলের সমীকরণ হিসেবে ধরা হবে। তোমাকে যদি প্রথমে এখানে যদি আমি একটু বলি, ভালো করে বলি, ফাঁকা স্পেসটা নিয়ে নিলাম। তোমাকে যদি বলে যে একটা x মাইনাস x1 y মাইনাস y1, আচ্ছা এটাকে একটু বড় করি, x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, L M N P Q R। তার মানে একটা সমতল গঠনের জন্য তাহলে তোমরা দেখলে যে দুটো দিক অনুপাত, এই দুটো দিক অনুপাত আর একটা বিন্দু হলে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না। 3টে বিন্দু, একটা বিন্দু, দুটো দিক অনুপাত হলে একটা সমতল গঠন করা যায়। তার কারণ হিসাবে আমি তোমাদের বলি যে একটা সমতল, যদি আমি একটা সমতল ধরি, আমি যদি সমতল, এরকম একটা সমতল ধরলাম, সেই সমতলের ওপরে দুটো আমি অভিমুখ ধরলাম, ধরো অভিমুখটা এরকম উপরের দিকে অভিমুখ ধরলাম, তাহলে দুটো দিক অনুপাত চাই, দুটো সরলরেখার দিক অনুপাত দরকার পড়বে। অভিমুখ তো তোমরা জানো যে অভিমুখ সর্বদা কি হচ্ছে, যে ওপর লম্বাভিমুখী কাজ করবে, ABC লম্বাভিমুখী কাজ করবে। সেই লম্বাভিমুখী পাওয়ার জন্য দুটো দিক অনুপাত তোমার দরকার পড়বে।
দুটো সরলরেখার দ্বিগুণপাত চাই। ধরো এ বি সি, বা যেটাকে আমি এলএমএন বললাম এক্ষুনি একটু আগে, এল এম এন একটা সরলরেখার দ্বিগুণপাত, পি কিউ আর একটা সরলরেখা দ্বিগুণপাত, আর একটা যে কোনো একটা বিন্দু এই তলের পর অবস্থিত একটা বিন্দু x1 y1 z1, এলো বিন্দু, একটা বিন্দু চাই আর দুটো দ্বিগুণপাত চাই। দুটো দ্বিগুণপাত হলে আমরা সমতলের সমীকরণ পেয়ে যাব। তাহলে তোমরা এখানে থেকে বুঝতে পারলে যে একটা সমতল গঠনের জন্য একটা বিন্দু দুটো দ্বিগুণপাত হলেও হয়ে যাবে। আচ্ছা, আর তিনটে বিন্দু হলেও তো অটোমেটিক দুটো দ্বিগুণপাত পাচ্ছি। তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে এটা আর এটা আসলে কিছুই না, দুটো দ্বিগুণপাতকে রিপ্রেজেন্ট করছে। এটা যাতে আরও ভালো করে বোঝার জন্য সরলরেখা চ্যাপ্টারের ভিডিওটা তোমরা পারলে দেখবে, ওটা তোমাদের অনেকটা হেল্প করবে আশা করছি। এই ছিল উপপাদ্য 3। উপপাদ্য 4, উপপাদ্য 4-এর ক্ষেত্রে আমরা জেনে নেব যে এখানে কি বলতে চাইছে। উপপাদ্য 4-এর ক্ষেত্রে ছেদিতাংশ আকারে সমীকরণ জানতে চাইছে। ছেদিতাংশ আকারে সমীকরণের ব্যাপারে বলেছে। তোমরা ক্লাস 11-এ যখন পড়ছিলে, মনে করো তোমাদের ছেদিতাংশ আকারে সমীকরণ ছিল। ছেদিতাংশ আকারে সমীকরণ কী ভালো হচ্ছিল, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এটা ছিল ছেদিতাংশ আকারে সমীকরণ। এবার এর বেনিফিট কী ছিল? এর বেনিফিট ছিল এইটাই যে দুটো অক্ষ হতো, অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হতো, যে দুটো একটা সরলরেখা ছেদ করে চলে গেলে এখান থেকে দেখা যেত যে এই দৈর্ঘ্যটাও ছিল এক্স অক্ষ, এই দৈর্ঘ্যটা ছিল ওয়াই অক্ষকে বি দৈর্ঘ্যে ছিন্ন করতো, তাই না? এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এখান থেকে বোঝা যেত যে একটা সরলরেখা দুটো অক্ষকে কত দৈর্ঘ্যে ছিন্ন করেছে সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারতাম। এটা বেনিফিট ছিল। এখানেও সেই বেনিফিটের কথাটা এখানে বলা হয়েছে। ছেদিতাংশ আকারে সমীকরণ হচ্ছে, এখানে তো তিনটে অক্ষ হবে, এটা অ্যাকচুয়ালি তিনটে অক্ষ হবে। এটা যদি আমি বলি এখানে তিনটে অক্ষ হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স এদিকটা, এক্স এদিকটা ওয়াই, এদিকটা জেড। আর একটা সমতল যদি বলি, সমতলটা এখানে তিনটে অক্ষকে ছেদ করবে। তিনটে অক্ষকে ছেদ করলে এটাকে ধরো এ দৈর্ঘ্যে, এটাকে বি দৈর্ঘ্যে, এটা সি দৈর্ঘ্যে ছেদ করলে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা তিনটে অক্ষ, তিনটে দৈর্ঘ্যকে ছিন্ন করেছে এ বি সি বিন্দুতে। তাহলে এখান থেকে ছেদিতাংশ আকারে সমীকরণ থেকে এখানে জানতে পারলে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষকে এ বি সি দৈর্ঘ্যে ছেদ করেছে। তখন সমতলের সমীকরণ একটা ভালো সমীকরণ তোমরা পাবে। এটা অঙ্ক করতে অনেক হেল্পফুল হবে। এটাকে তোমরা সূত্র হিসাবে, তোমরা যে উপপাদ্যগুলো যে বলছি, যেগুলো ব্যাপারে আমি ডিসক্রাইব করছি, ওইগুলো এক একটা সূত্র হিসাবে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে বা মনে রেখে নিতে হবে। প্রয়োগ করার সময় ওগুলো অঙ্কে যখন প্রয়োগ করবে তখন বুঝতে পারবে যে এগুলো অনেক ইম্পর্টেন্স আছে অঙ্কের ক্ষেত্রে। এরপরে চলে আসছি, এগুলো আর পড়ার দরকার নেই। অবিলম্ব আকার এখানে দরকার আছে। অবিলম্ব আকারের বেনিফিটটা কী সেটা জানতে হবে। অবিলম্ব আকারের বেনিফিট হচ্ছে কোনো সমতলের দূরত্ব মূলবিন্দু থেকে সেটা দূরত্ব বোঝাবে। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। বারবার আমি বলেছি যে এটা মনে রাখবে। তো এদিকটা বাম দিকের দিকটা হচ্ছে এক্স অক্ষ, উপরের দিকটা জেড অক্ষ। এবার এই যে সমতল, এই সমতল মূল বিন্দু থেকে তলের দূরত্ব কত সেটা জানা যাচ্ছে। তার মানে আমি যদি তিনটে অক্ষকে ধরি, তাহলে এখানে যদি ছবিটা দেওয়া থাকে খুব বেটার হয়। এই যে দেখতে পাচ্ছ, ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এ বি সি এক্স অক্ষ, ওয়াই অক্ষকে, জেড অক্ষকে ছেদ করেছে। এখানে মূল বিন্দু থেকে এই সমতল পর্যন্ত দূরত্বকে বোঝাবে, তাই না? মূল বিন্দু থেকে দূরত্বকে বোঝাবে। যদি একটা ছবি থাকে তাহলে আমি বিষয়টা একটু দেখাতে পারতাম ভালো করে। দেখি ছবিটা যদি থাকে, ছবিটা নেই। সুতরাং তোমরা দেখো যে মূল বিন্দু থেকে আমি এমনি এঁকেই দেখাচ্ছি। ধরো সমতলটা ধরো এরকম আছে, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে সমতল থেকে দূরত্ব হচ্ছে এই যে ওপি হচ্ছে সমতল পর্যন্ত দূরত্ব। তার মানে কি, ওপি হচ্ছে মূল বিন্দু, ওকে যদি মূল বিন্দু ধরি, একটা সমতল যদি আমি ধরে নিই এরকম করে, ও আর পি,
ওপি হচ্ছে মূল বিন্দু, আর তার পর্যন্ত লম্ব দূরত্বকে বোঝাবে। এই যে ওপি যেটা আমি বললাম, ওপি, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্বকে প্রকাশ করবে। তাহলে এখান থেকে যে শিখলে, এই যে পি বিন্দুটা, অ্যাকচুয়ালি এই যে পি বিন্দুটা হচ্ছে লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে এখানে লম্ব দূরত্বকে বোঝাচ্ছে। এলিমেন্ট হচ্ছে দিক কোসাইন, একে বলা হচ্ছে নর্মাল ফর্ম, অবিলম্ব আকার বলা হচ্ছে। অবিলম্ব আকার কীভাবে আনানো যায় সেটা পরে বলেছে। ছেদিতাংশ আকার হচ্ছে কোনো একটা সমীকরণকে ছেদিতাংশ আকারে কী করে সাজাবে সে ব্যাপারে এখানে বলেছে। সহজ উপায়, ছেদিতাংশ কীভাবে সাজাবে, যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু ডি দেওয়া থাকে, তাহলে এই ডিটাকে ভাগ করে দিবে, তাই না? ডিটাকে ভাগ করে দিলে, আর এখানে করেছে দেখো, এখানে প্রথম থেকে এবিসি ছিল, এবার সেই এবিসিকে ডিটাকে এপাশে নিয়ে ডি দিয়ে ভাগ করেছে। দেখো ডিটাকে প্রত্যেককে ভাগ করেছে, ডিটাকে ভাগ করার পর এবার এখানে ওয়ানটাকে এপাশে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তাহলে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসতো, সেই মাইনাসটাকে এখানে সবাইকে ভাগ করে দিয়েছে। তাহলে এটা গেল ছেদিতাংশ আকার। কি করে ছেদিতাংশ আকারে সাজাবে সেই ব্যাপারে এখানে বলেছে, মানে একটা সমতল সমীকরণ দেওয়া থাকলে তাকে কি করে ছেদিতাংশ আকারে সাজানো যায় সে বিষয়ে এখানে বলেছে। এবার একে অবিলম্ব আকারে কি করে সাজাবে, প্রত্যেকটা অবিলম্ব আকারে সমীকরণ কি করে সাজানো যায়। অবিলম্ব আকারে সাজানোর জন্য প্রথমে তোমাদেরকে সবসময় জন্য বলেছি, এই যে সমীকরণ আছে তার যে দিক অনুপাত আছে, এই যে এ বি সি দিক অনুপাত আছে, সেটা দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে তোমাকে ভাগ করতে হবে। ভাগ করলে তোমরা অবিলম্ব আকারটা পেয়ে যাবে। পরে পেজে এটা করা আছে, দেখো এই যে ভাগ করেছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে পুরো সমীকরণকে ভাগ করেছে। এবার এটা যেটা পাওয়া গেছে, এটা তো জানো তোমরা, পি মূল বিন্দু থেকে এটা সমতল পর্যন্ত লম্ব দূরত্ব, এটাকে বোঝাবে। সুতরাং এখানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু পি, এখানে সমীকরণটা পেয়েছো তোমরা। আর এখানে এলিমেন্ট হচ্ছে দিক কোসাইন বা দিক অনুপাত, এটাকে বলছে। আর এ বাই এ স্কোয়ার হচ্ছে, এটাকে পুরোটাকে এল বলা হচ্ছে, এটাকে হচ্ছে এম, এটা হচ্ছে এন, তাই না? তাহলে আর তো তোমাদেরকে বলেছি এই এলিমেন্ট কি রিপ্রেজেন্ট করবে, একটা সমতলের উপর একটা সমতল যদি হয় তার দিক অনুপাতটা সবসময় কোন দিকে কাজ করে, এ বি সি লম্বা বিমুখী কাজ করে। একটা সরলরেখা বরাবর যদি বলি, সরলরেখার দিক অনুপাত তার দিক বরাবর কাজ করে, কিন্তু সমতলের দিক অনুপাত সর্বদা কি হবে, একটা সমতলের দিক অনুপাত যদি ধরি, সমতলের দিক অনুপাত সর্বদা লম্বা বিমুখী কাজ করে। এইভাবে এ বি আর সি সেটাকে ধরলাম আমরা। এবার এখানে আর কিছু পড়ার নেই, ভেক্টরগুলো তোমাদের পড়তে হবে না, ভেক্টর এখানে পড়ে বিশেষ কিছু উপকার নেই। তোমরা কার্তেশীয় যেগুলো পড়িয়েছি সেগুলোই ভালো করে এত দূর পর্যন্ত তোমরা করবে, এই যে 5.5-এর আগে পর্যন্ত এগুলো করবে। তাহলে আবার প্রথম থেকে আরেকবার রিওয়াইন্ড করিয়ে দিই যে কি কি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে আমাদের সমতলের চ্যাপ্টারটা করার জন্য। প্রথমত তোমাদেরকে মনে রাখতে হবে যে সমতলের সাধারণ সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0, এই টপিকটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। প্রথমত সাধারণ সমীকরণ। দ্বিতীয়ত মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো বিন্দুগামী সমতলের সমীকরণ ধরলে কি হবে, এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান, এটা মনে রাখতে হবে। এবার তৃতীয় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটো সমতল সমান্তরাল হলে সেটা কি শর্ত অনুযায়ী হবে, সেটা এ বাই এ ওয়ান এ টু, এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, সি ওয়ান বাই সি টু, ডি ওয়ান বাই ডি টু সমান হবে, এই টপিকটা পড়লে। এরপর চলে যাবে তিনটে বিন্দুগামী সমতলের সমীকরণ কিভাবে পড়বে। দুটো দিক অনুপাত থাকবে, দুটো দিক অনুপাত আর একটা বিন্দু হলেই এখানে সমতলের সমীকরণ তোমরা পেয়ে যাচ্ছ। এই জিনিসটা ভালো করে দেখে রাখতে হবে। আর তোমাদের সেই যে বললাম যে আগের পোর্শনগুলোতে বললাম যে দুটো দিক অনুপাত চাই আর একটা বিন্দু হলে সমতলের সমীকরণ এখানে গঠন করা যাবে।
ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণ কি হবে? এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি। এখান থেকে আমরা কি বুঝতে পারছিলাম? এখান থেকে বুঝতে পারছিলাম যে একটা সমতল এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষকে কত দৈর্ঘ্যে ছিন্ন করছে সেই ব্যাপারে এখানে জানা যাবে। পরের পেজে এটা আছে, আর এখানে বলা আছে দেখো এই যে ও এর দৈর্ঘ্য কত হবে এ, ও বির দৈর্ঘ্য বি, ও সির দৈর্ঘ্য হচ্ছে সি। এইটা আমরা জানতে পারছি, ডাইরেক্ট জানতে পারছি সমীকরণ থেকে। এটা হচ্ছে বেনিফিট, আর অঙ্ক করার জন্য খুবই ইউজফুল, তাই এটা মনে রাখতে হবে। এবার আসছি অবিলম্ব আকার। অবিলম্ব আকারে বেনিফিট হচ্ছে পিটা যেটা পাওয়া যাবে, পি মানটা যে পাওয়া যাবে সেটা মূল বিন্দু থেকে তার দূরত্ব নির্ণয় করা যায়। এবার ওপিরে পি এর ভূমিকা কি? পি এর ভূমিকা হচ্ছে এই যে পিটা বেরোলো, এই পিটা যে বেরোলো, এই পিটা মূল বিন্দু থেকে, মানে সমতলে একটা মূল বিন্দু ও থেকে, আমি যদি এটাকে ডায়াগ্রাম থেকে বোঝাই, মূল বিন্দু ও থেকে একটা সমতল এরকম আছে, তার লম্ব দূরত্ব বোঝাবে, ওপি লম্ব দূরত্বকে বোঝাবে। সুতরাং এটা তোমরা বুঝতে পারলে আশা করি। আর একটা সমতলকে কিভাবে ছেদিতাংশ আকারে সাজাবে সেটার ব্যাপারে এখানে বলেছে। এই যে বিষয়টা এখানে টপিকে বলেছে দেখো, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি, এটাকে ডিটাকে ভাগ করে দিবে। আর একদিকে যেরকম মানে এখানে হয় সমীকরণটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি, সেটা মনে রাখতে হবে। এই কয়েকটা জিনিস মনে রাখলে অঙ্কগুলো করা যাবে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী পোর্শনে, তোমাদের উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণের থেকে কোনগুলো করবে। সমতলের সমীকরণ বলেছে। আমি প্রথমেই যে বলছিলাম এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো তোমাদের করতে হবে। দুটো দিক অনুপাত চাই একটা সমতল গঠনের জন্য, দুটো দিক অনুপাত আর একটা বিন্দু। এখানে তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ, এটা বিন্দুকে রিপ্রেজেন্ট করছে, আর এই দুটো হচ্ছে দুটো দিক অনুপাতকে রিপ্রেজেন্ট করছে। তোমাদের এখান থেকেই অঙ্ক থেকেই তোমাদের থিওরিটা বুঝে নিতে হবে। আমি ডাইরেক্ট ওই থিওরিটা বোঝানোর চেষ্টা করলে তোমাদের মাথায় ঢুকবে না ওই বিষয়গুলো। এই জন্য আমি সহজ করার জন্য এখান থেকেই উদাহরণ থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে প্রথম থেকেই জানতে পারলে যে সাধারণ সমীকরণ সমতলের ভেক্টর সমীকরণ কি হচ্ছে, এক্স এ ভেক্টর, ল্যামডা বি ভেক্টর আর মিউ সি ভেক্টর এখানে দেওয়া আছে। তাহলে এটা সাধারণ সমীকরণ। এবার সমতলের ক্ষেত্রে দিক অনুপাত কী করে বেরোবে? আমি তো সমতলের ক্ষেত্রে বলেছি যে সমতলের ক্ষেত্রে দুটো দিয়ে সরলরেখা চাই, যেখান থেকে তুমি তাদের অভিমুখ ক্রস প্রোডাক্ট বের করবে, যার ফলে তার অভিমুখ পাওয়া যাবে, তাই না? এখানে এই দুটো ভেক্টর হচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টরটা, তাহলে এর অভিমুখ বরাবর আমরা অভিমুখটা পেয়ে যাব। এই যে এন ভেক্টর সমান, এখানে দেখতে পাচ্ছ যে এন ভেক্টর সমান বি ক্রস সি। বি কাকে ধরা হয়েছে? এই যে দিক অনুপাত দুটো ভেক্টর দেওয়া আছে না, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি আমি বের করে নিতে পারি, ক্রস প্রোডাক্ট বের করলে এখানে ক্রস প্রোডাক্ট বের করলে তার অভিমুখ তোমরা পেয়ে যাবে। ক্রস প্রোডাক্ট করলে অভিমুখ পেয়ে যাবে। আর সমতলের ভেক্টর সমীকরণ হয় কেমন? আর ভেক্টর ডট অভিমুখ বিন্দু ডট এন ক্যাপ, বা এন ভেক্টর অভিমুখ যেটা বলা হচ্ছে সে অভিমুখের কথাই বলা হচ্ছে। এখানে এন ভেক্টর মানে বুঝতেই পারছো যে এন ভেক্টর বি ক্রস সিকে রিপ্রেজেন্ট করছে। বি ক্রস সি আসলে কিছুই না, ওই সরলরেখার দুটো দিক অনুপাত। এই যে দুটো দিক অনুপাত তোমরা ক্রস প্রোডাক্ট ফিজিক্সে শিখেছো, আর ম্যাথে তো শেখানো হলো না, কারণ যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে রাখেনি। পরবর্তীকালে যদি কিছু রাখেন বা কিছু আপডেট থাকে, থিওরিটিক্যাল আপডেট থাকে, তাহলে তোমাদেরকে ভালোভাবে কোশ্চেনের স্ট্রাকচার এলে অবশ্যই ভালো করে আরও ইনফর্ম করে দেবো। বর্তমানের জন্য এই ভেক্টরগুলোকে বাদ হিসেবেই ধরো, কারণ ভেক্টর বলতে ভেক্টর বীজগণিত আর দুটি ভেক্টরের গুণ একসঙ্গেই দুটো চ্যাপ্টারকেই ভেক্টর বলে গণ্য করা হয় এখনও পর্যন্ত। এবার যদি সেরকম কোশ্চেন পেপারে যদি দেখি যে ভেক্টর বীজগণিত বা দুটি ভেক্টর গুণকে মধ্যে কোনো একটা চ্যাপ্টার রেখেছে, তাহলে সেই বিষয় নিয়ে পরে আমি আবার জানিয়ে দেবো তোমাদের। বর্তমানের জন্য ওটা দুটো বাদ। কিন্তু এখানে তোমাদের ভেক্টর শেখো আর না শেখো, কিন্তু এখানে তোমাদের তো এই চ্যাপ্টার সমতলে তো আর ভেক্টরটা বাকি থাকছে না, এখানে তোমাদেরকে করতেই হবে। এখানে তোমরা কোনো রকমভাবে এড়াতে পারবে না। দেখো, অভিমুখ ভেক্টর যেটা আছে ক্রস প্রোডাক্ট, তাহলে কি হচ্ছে? ক্রস প্রোডাক্ট বের করে নিতে হবে। আই ক্যাপ সমান তোমরা জানো আই ক্যাপ ইন্টু 1 - 2 3, এখানে হচ্ছে 3
তোমরা জানো যারা নির্ণায়ক ভেক্টর ভাঙতে শিখেছো তারা অবশ্যই এখানে আই ক্যাপ, তাহলে আমরা জানি আই ক্যাপ সমান 3+2, 3+2 নির্ণায়ক ভাঙা যেরকম হয় এখানেও সেরকমই, সেই হচ্ছে আই ক্যাপ ইন্টু 3+2 মাইনাস জে ক্যাপ ইন্টু 3-1 প্লাস কে ক্যাপ ইন্টু 1 প্লাস এখানে একটু ভুল হয়ে গেল -2 -1, তাহলে দেখতেই পাচ্ছ 5 - 2 আর 3 কে ক্যাপ। এটা আমার ক্যালকুলেশন থেকেও একই উত্তর আসছে। তাহলে অভিমুখ পেয়ে গেছি। তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমতলের দেখো দিক যে দিকে আছে দিকটা আমি দিয়ে দিলাম আর ভেক্টর ডট এন ভেক্টর, আর অভিমুখটা দিয়ে দিলাম এখানে, আর এ হচ্ছে বিন্দুর সঙ্গেও ডট প্রোডাক্ট নিব, অভিমুখের ডট প্রোডাক্ট নেব, দিয়ে এখান থেকে থিওরি থেকে একটা উদাহরণ থেকে তোমরা সমতলের সমীকরণটা মনে রাখার চেষ্টা করবে। এবার হচ্ছে কার্তেশীয় আকারে সমীকরণ বের করতে বলছে। কার্তেশীয় আকারে সমীকরণ কি করে বের করবে? কার্তেশীয় বের করানোর জন্য এই যে এখান থেকেই তো কার্তেশীয় পেয়ে যাবে। এই যে পুরো এই অঙ্কটা যে করেছে না, এই অঙ্কটাও এর মতো করেই হবে, একের মতো করে হবে। কার্তেশীয় কেমন করে করবে সেটা বলে দিচ্ছি। দেখো, কার্তেশীয় করার জন্য প্রথমে তোমাদেরকে করতে হবে কি, এটা এই সমীকরণ এত দূর আসবে। এবার আর ভেক্টর মানে কি? অ্যাকচুয়ালি আর ভেক্টর মানে কি? আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টরের সঙ্গে যদি আমি ডট প্রোডাক্ট নিয়ে নিই, তাহলে এর সঙ্গে যদি এখান থেকে যদি আমি ডট প্রোডাক্ট নিই, তাহলে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ডট এই যে 5i ক্যাপ -2 জে ক্যাপ -3 কে ক্যাপ, এটা ডট প্রোডাক্টের সঙ্গে কি আছে? তাহলে লিখবো কি 5x -2y, এই যে -2 এর সঙ্গে গুণ হয়ে গিয়ে -2y আর -3z, এটাই তো হয়ে গেল কার্তেশীয় সমীকরণ, তাই না? কার্তেশীয় সমীকরণ। এখানে তোমরা দেখতে পাবে সেই একই রকম প্রসিডিউর। এই যে বি ক্রস সি বেরোনো মানে দুটো দিক অনুপাতে ক্রস প্রোডাক্ট নেবে। এই যে এখানে দুটো, এখানে তোমরা বি পেয়েছো, এখানে সি পেয়েছো না, এই বি ক্রস সি হলে কি হচ্ছে? বি ক্রস সি হলে একটা সমতলের অভিমুখ বরাবর এন ভেক্টর পেয়ে যাচ্ছ, এন ভেক্টর পেয়ে যাচ্ছে। এখানেও এন ভেক্টর আছে, এন ভেক্টর পাচ্ছ, এটাই তার অভিমুখ নির্দেশ করছে। এই অভিমুখ দিয়ে তোমাদেরকে ডট প্রোডাক্ট নিয়ে নিতে হবে। এই যে এখানে তার সমীকরণটা করেছে। এবার লাস্টে কার্তেশীয় কীভাবে করেছে দেখেছো? এখানে ডট প্রোডাক্ট নিয়ে নিয়েছে। আর ভেক্টর মানে আমি তোমাদের এক্ষুনি বললাম এক্স আই ক্যাপ ওয়াই, এই যে আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এগুলোর সঙ্গে ডট প্রোডাক্ট নিয়ে নিয়েছে। ডট প্রোডাক্ট নিয়ে নিলে দেখো এখানে 2 × এক্স ওয়াই ইন্টু -5 জেড ইন্টু -1, তাহলে আর এখানে ইকুয়ালস টু 15। তাহলে এই ছিল সাধারণ সমতলের সমীকরণ, কার্তেশীয় সমীকরণ। এটাও ছিল একই অঙ্ক, 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক প্রায় একই, শুধু ডট করে দিয়েছে আর কিছু না। এই সমতলটি ভেক্টর সমীকরণ জানতে চেয়েছে। ভেক্টর সমীকরণ মানে ওই একই প্রসিডিউর, মানে একের দাগের অঙ্কটাই, এই যে একের দাগের অঙ্কটা না, এটাও একই এটাও একই, তিনটে অঙ্কই একই। মানে এই যে তিনটে অঙ্ক দেখতে পাচ্ছ, সব পুরো তিনটে অঙ্কই একই অঙ্ক। এখানে দেখো সেই ডট ভেক্টর সমীকরণ বের করেছে, এখানেও সেই ভেক্টর সমীকরণ এখানে বের করবে, এখানেও সেই ভেক্টর সমীকরণই বের করেছে, তাই না? এখানেও ভেক্টর সমীকরণ বের করেছে, তোমার একটু নিয়ে যাই। এখানেও ভেক্টর সমীকরণ, ভেক্টর থেকে তো কার্তেশীয় যাওয়ার পদ্ধতিতে জানো, এই যে 2x 0 × y আর জেড ইকুয়ালস টু 5 হবে, তাহলে এটা হচ্ছে কোনো অসুবিধা হবে না।
এবার তিনটে বিন্দুগামী সমতলের সমীকরণ, এক্ষুনি তোমরা সূত্র শিখেছিলে যে তিনটে বিন্দুগামী সমতলের সমীকরণ কি হয়। তিনটে বিন্দুগামী সমতলের সমীকরণ, তাহলে ওই যে নির্ণায়ক থেকে নির্ণায়কের মানটা বসিয়ে দেবে, আর নির্ণায়কটা ভাঙা তোমাদের জানতে হবে নির্ণায়কটা কিভাবে ভাঙবে। নির্ণায়ক ভাঙার প্রসিডিউরটা এক্স মাইনাস এক্স ওয়ান, তোমরা নির্ণায়ক ভাঙার প্রসিডিউরটা আশা করি জানো কিছুটা হলেও। এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড এরকম যদি নির্ণায়ক হয় তাহলে ভাঙার পদ্ধতি হচ্ছে এ ইন্টু নির্ণায়ক হচ্ছে কিউ ইন্টু আর। তাহলে এটা আমরা ডাইরেক্ট যদি লিখি কিউ ইন্টু জেড, হ্যাঁ এটার সঙ্গে এটা হবে কিউ জেড মাইনাস ওয়াই আর, এরকম করে পরপর হয়ে যাবে নির্ণায়ক ভাঙা। এখানে যেটা দেখিয়েছে সেই একই প্রসেসটা ফলো করতে হবে, নির্ণায়ক ভাঙার প্রসেসটা ফলো করতে হবে। এখান থেকে এটা প্রসেস ফলো করতে হবে, দিলে সমতলের সমীকরণ তোমরা নির্ণায়ক ভেঙে ফেলে বিস্তৃতি করে ফেললে সেটার মানটা পেয়ে যাবে। এবার এখানে বলেছে দেখো সমতলের ভেক্টর সমীকরণ চলেছে, ভেক্টর সমীকরণ পেতে গেলে কি করব, এই যে এই এত দূর করতে হবে, এই যে আগের অঙ্কটা করে যেতে হবে, আগের অঙ্কটা করে যেতে হবে, করে গিয়ে ভেক্টর এখান থেকে একটা ভেক্টর সমীকরণ করে দেবে, মানে 5 দাগের অঙ্কটা পুরো 4 দাগের অঙ্কর মতোই, বুঝেছ? তাহলে এটা করব কিভাবে, করব এইভাবে যে এই অঙ্ক এত দূর করে যাব, এই যে অঙ্কটা যেরকম হয়েছে এটা করে গেলাম, দিয়ে এখান থেকে এই কার্তেশীয় সমীকরণ একটা আসবে, কার্তেশীয় সমীকরণ থেকে কি করবে আর ভেক্টর ডট এই অঙ্কটাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেক্টরে আসবে, আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইকুয়ালস টু 6, এই তো ভেক্টর সমীকরণ হয়ে গেল। ঠিক দেবে এই পরের অঙ্কটা এটা যেরকম হয়েছে, এটা একটু এরকম না করে তোমরা এরকম কার্তেশীয়টা করে নেবে, এটা একটু আলাদাভাবে করেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এবার আমি চলে আসি এখানে, দেখো এটা একটু কমপ্লিকেটেড করেছে, তোমরা এই 4 দাগের অঙ্কটা 5-এর মতো করে কার্তেশীয় করে নেবে, দিয়ে একে ভেক্টর সমীকরণে কনভার্ট করে দেবে। 6 দাগের অঙ্ক একই অঙ্ক, দেখো কার্তেশীয় সমীকরণ বের করেছে, কার্তেশীয় সমীকরণ 3টে বিন্দু নিয়ে কার্তেশীয় বের করবে, 3টে বিন্দু দিয়ে যে সূত্রটা আমি বলেছি সেই 3টে বিন্দু দিয়ে সূত্র বের করবে, দিয়ে লাস্টে এই বিন্দুটা বসিয়ে চেক করবে, 3টে বিন্দু দিয়েই এটা করতে হবে, নির্ণায়কের সমতলের সমীকরণটা বের করতে হবে, দিয়ে লাস্টে এই যে পয়েন্টটা আছে এই যে 0 -1 এই বিন্দুটা বসিয়ে চেক করে নেবে, দিলে সমতল। এই এখন সিদ্ধ করে বলেছে এই অঙ্কটা দেখলে। 7 দাগের অঙ্কে বলেছে দেখো যে সমতল এত বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাটির সঙ্গে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ নির্ণয় করো। ভালো অঙ্ক দিয়েছে, তোমরা এই অঙ্কটাও দেখবে, উদাহরণগুলো আজকে দেখে রাখবে, মানে আজকে ক্লাসগুলোতে তোমরা উদাহরণ যতটা পারো দেখে রাখো। আশা করি তোমাদেরকে আমি পড়া দিচ্ছি, তোমরা কত দূর দেখে রাখবে, পরের দিন পড়া ধরবো, তোমরা 12 পর্যন্ত করে রাখো, 12 পর্যন্ত তোমাদের পড়া নেব।